ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা একটুখানি স্মৃতিচারণ করব এবং বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এইটিজ বা নাইনটিজ এর বাংলা সিনেমা নিয়ে। বাংলা কমার্শিয়াল সিনেমায় দুটো মূল ধারা এসেছিল এবং অরিত্র আমার থেকে আরো বেটার বলতে পারবে। একটা হচ্ছে এইটিজ এবং নাইনটিজ এ যে কমার্শিয়াল সিনেমাটা হতো, সেটা মূলত অঞ্জন চৌধুরীর হাত দিয়ে তৈরি হচ্ছে। তারপরে সুজিত গুহ, হরনাথ চক্রবর্তী এরা তৈরি করছেন স্বপন সাহা কেরিয়ারের প্রথম দিকে। আর তারপরে 2000-এর অনওয়ার্ড যে একটা রিমেক ফেজ তৈরি হচ্ছে, যে সময় মানে দেবজি 2006-07 ওই সময় থেকে। তো এই ফেজটার কথা আমরা অনেক জানি। দেবদা জিদ্দার কেরিয়ার 2007 থেকে 2014 বাংলা সিনেমার একটা ফাইন্যান্সিয়াল বুমও আসছে। বাট এইটিজ বা নাইনটিজ এ বাংলা সিনেমা যে কমার্শিয়াল সিনেমাটা বানাতো, আমি বলবো, এটা তুমি হয়তো এগ্রি করবে কিনা জানি না, সেটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ আমি এই রিমেক সিনেমাগুলোর থেকে অনেকটা এগিয়ে রাখি। হ্যাঁ, তো এবার আমি একটা শুরু করছি এইভাবে যে তুমি যদি দেখো আমাদের মিড 70s অব্দি বলা হয় হচ্ছে স্বর্ণযুগ। ঠিক আছে, মিড তো 70s অব্দি। সাহিত্য ভিত্তিক সিনেমা হতো, হ্যাঁ, হ্যাঁ। সাহিত্য ভিত্তিক সিনেমা হতো এবং তখন মানে বাংলা সিনেমাটাতে মানে সিনেমা ইন্ডাস্ট্রির যে মূলত অডিয়েন্সটা ছিল সেটা ছিল কিন্তু মধ্যবিত্ত বাঙালি। বুঝতে পারলে তো? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত বাঙালি। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কিন্তু এটার অডিয়েন্স ছিল। এবং সেই সময় মানে একটা যে ক্রিম ক্লাস ছিল তারা একটু বিদেশি ছবিও দেখছে, তারাও বাংলা ছবি দেখছে। তবে লোয়ার স্ট্রাটার যে লোকেরা, মানে আমি কোনোভাবে তাদেরকে ছোট করছি না, আমি যারা বলছি না, ইকোনমিক্স না। মানে এর মধ্যে নিচের দিকে পড়ছে, তারা আচ্ছা, আমি কিন্তু একটা সেই কথা এখানে বলে দিতে চাই, কারণ মানুষ ভুল বুঝবেন। ইকোনমিক্স সাথে না সিনেমার একটা ইয়ে আছে। কারণ কি, ডাইরেক্টলি। কারণ তোমার, হ্যাঁ, কারণ তোমার যদি ইকোনমিক্স স্টেটাস না থাকে, তুমি তো সেটা এক্সপোজার পাচ্ছ না। আজকে তুমি এক্স্যাক্টলি। একটা ক্রিস্টোফার নোলানের সিনেমার জন্য তার কিন্তু একটা অর্থনৈতিক বিষয় ইয়ে থাকা দরকার। তুমি আজকে একটা ডেভিড ফিঞ্চার দেখবে, তার কিন্তু একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। তো এই জিনিসটা আমি দেখেছি অনেক সময় অনেক মানুষ না বুঝে না গ্রামের মানুষ বা মাসেসদের ছোট করে। এটার কিন্তু এটা কারণ এই ইকোনমিক থেকে এক্সপোজার আসে, এক্সপোজার থেকে টেস্ট তৈরি হয়। হ্যাঁ, অর্থ বলো। তো এবার কি হচ্ছে যে তো সেই সময় কিন্তু এই যে লো ইকোনমিক স্ট্রাটার যে লোকেরা বা গ্রামের দিকের লোকেরা ছবি দেখতো না তা নয়, বাট বেশি পরিমাণে যে হিউজ পরিমাণে দেখতো তা কিন্তু নয়। বুঝতে পারলে তো? তারা কিন্তু তাদের মূল রসদটা ছিল যাত্রা। বুঝতে পারলে তো? যাত্রা, থিয়েটার, সিনেমাও দেখতো কিন্তু সেটা কম, মানে সেটা লাক্সারি আর কি। এবং তখন ওই হুম, লোকেদের হাতে বেশি টাকা ছিল না। সে সময় হুম, আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনও সেটা। এবার কি হচ্ছে, এবার এগুলো অনেক কিছু যুক্ত আছে অ্যাকচুয়ালি, তাই জন্য আমি ধীরে ধীরে বলছি। এবার কি হচ্ছে যে সিপিএম গভর্নমেন্ট আসছে, লেট 70s আসছে সিপিএম গভর্নমেন্ট। সিপিএম গভর্নমেন্ট সেই সময় যে যে মানে পলিসি গুলো নিচ্ছে, অপারেশন বর্গা ইত্যাদি করছে, সেখানে প্রচুর জমি বন্টন গ্রামের, টন্টন, হ্যাঁ। হ্যাঁ, সেখানে প্রচুর গ্রামের মানুষ বা যারা এই লোয়ার ইনকাম স্ট্রাটার যে লোকেরা, লোয়ার ইকোনমিক স্ট্রাটার লোকেরা, তাদের হাতে কিন্তু টাকা পৌঁছাচ্ছে ওই সময়। প্রথম যে 77-এ যে গভর্নমেন্ট আসছে সিপিএম এর, তারা যে, তুমি যদি দেখো তাদের এগুলো পড়ে দেখো, লোয়ার সেগুলোর জন্য স্ট্রাটাটা বিশেষ কিন্তু, করে কৃষক শ্রেণীর মানুষের হ্যাঁ, এম্পাওয়ার হয়েছে। তারা এম্পাওয়ার হচ্ছে, তাদের হাতে কিন্তু একটা পয়সা আসছে। এবার এই যে সময়টা, এই লেট 70s আর্লি 80s, এই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির খুব একটা খারাপ সময় আসছে। তার কারণ উত্তম কুমার মারা যাচ্ছে, সেইভাবে ব্যাংকেবল সুপারস্টার কেউ নেই যে অডিয়েন্সকে পুল করতে পারবে হলের মধ্যে, এই ব্যাপারটা চলে যাচ্ছে। এবং কি হচ্ছে, আরো একটা কারণ হচ্ছে যে সেই সময় কিন্তু টেলিভিশন ঢুকছে। এবার এই যে হুম। মধ্যবিত্ত বাঙালি, তাদের ঘরে টেলিভিশন কিন্তু পৌঁছে যাচ্ছে এই সময় থেকে, এবং সেখানে দূরদর্শনে তারা কাজ দেখছে, সিনেমা দেখছে। এবার তখন এই যে বাড়ির মহিলারা গিয়ে সিনেমা দেখতো দুপুরের শোতে, ম্যাটনি শোতে, বা মধ্যবিত্ত বাঙালি তারা কিন্তু এবার যাওয়াটা কমিয়ে দিচ্ছে। তারা হ্যাঁ, কিন্তু এটা এবার, সেটার একটা কারণ কিন্তু। আচ্ছা, আমাদের কিন্তু আমার অরিত্র, তোমাকে ইন্টারাপ্ট করলাম, সরি। বাংলা সিনেমার ডিক্লাইনটা কিন্তু একটু আলোচনা করতেই হবে। হুম, তো আমি তো অরিত্র যেটা বললো যে আর্লি 80s এর আগে, আমি আমি মিড 70s এ যেতে চাই। মিড 70s এ, ফিফটিস থেকে 70s অব্দি, আর্লি 70s অব্দি উত্তম কুমার একা টেনে দিচ্ছেন। তিনি বছরে 10টা 11টা 12টা সিনেমা করছেন। এগুলো বেশিরভাগই এখনকার হিসেবে মানে ব্লকবাস্টার। এবং সেই সময় হুম। সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, শুভেন্দু চট্টোপাধ্যায় আছেন, সন্ধ্যা রায় প্রচুর হিট সিনেমা দিয়েছেন। সেই সময় নিজের দমে হিট সিনেমা সন্ধ্যারায় দিয়েছেন। লেডি সুপারস্টার ছিল, মানে নিজে। লেডি এবং সুপারস্টার, এক্স্যাক্টলি। মানে শেয়ার নিত, হ্যাঁ, প্রফিটের শেয়ার নিত, বলতো আমাকে হুম, মেদিনীপুরের হুম, যে হুম। টেরিটারির টাকাটা দিয়ে দাও। তো সেই সময় এইরকম স্টার ছিল কিন্তু আমাদের, ঠিক আছে। হুম। তো ভুলে গেছি আমরা। তো সেই সময় ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায় ছিলেন। দিয়ে বিগ স্টার উত্তম কুমার সবার উপরে। বাকি এরাও কিন্তু কনসিস্টেন্টলি বক্স অফিস ডেলিভার করছে। এটা আর্লি 70s অব্দি হচ্ছে। আর্লি 70s অনেকগুলো কারণ একসাথে ঘটছে, যেগুলোতে আমি ঢুকবো না। তার মধ্যে বাংলাদেশ লিবারেশন ওয়ার আছে, তার মধ্যে ন্যাশনালাইজ মুভমেন্ট আছে, তার মধ্যে অনেক হাজার একটা জিনিস আছে, আমি ঢুকবো না। সোসাইটাল চেঞ্জ হচ্ছে। এই যে অডিয়েন্সটা যেটা বললো অরিত্র, এই যে একটা ক্রিম অফ দ্য ক্রপ, একটা মিডল ক্লাস অডিয়েন্স, যাদের কাছে টাকা আছে, তাদের কাছে এডুকেটেড, তারা বিদেশি সিনেমা দেখে, সাথে সাথে বাংলা সিনেমাও দেখছে। এই অডিয়েন্সটা কিন্তু আমরা আস্তে আস্তে হারাতে শুরু করি। আরো একটা জিনিস যেটা হয়,
মিড 70s থেকে আপনারা যারা খেয়াল করে দেখবেন, যারা উত্তম কুমারের ফ্যান আছেন বা দেখেছেন, উত্তম কুমারের চেহারাটা ভারী হওয়া শুরু হয়। তার চেহারা অনেকটা ভারী হয়ে যায়, এবং তিনি কিন্তু এখনকার অনেক হিরোরা আমরা সাউথ ইন্ডিয়াতে দেখি, তারা সেটাকে অ্যাকসেপ্ট করেন, তারা ওই একই টাইপের হিরো প্লে করে যাচ্ছে। উত্তম কুমার কিন্তু সেটা করেননি। উত্তম কুমার সেই ভিলেনিয়াস সময় করতে চরিত্র প্লে করছে, হম ভিলেনিয়াস চরিত্র প্লে করছে। ভিলেনিয়াস চরিত্র প্লে করছে, একটু অফবিট, মানে একটা মৌচিত্র ইংরাজের মতো ছবি, একটু অফবিট, একটু একটু এক্সপেরিমেন্টাল জোনে, বা একটা সিনেমার মতো ছবি, আমার এক্ষুনি নামটা কেন মনে আসছে না। যাই হোক, এই জাতীয় সিনেমাগুলো তিনি করছেন। তো সেগুলো হিরোইক নয়, সেগুলো উত্তম কুমারকে অ্যাজ আ ম্যাটিনি আইডল কিন্তু প্রজেক্ট করছে না। তো অবভিয়াসলি যেগুলো তার আগের যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু বক্স অফিস এরকম আনতে পারছে না। চলছে, যেহেতু উত্তম কুমার একটা মহানায়ক, সিনেমা চলছে, বাট সেই বক্স অফিসটা আসছে না। এবং ওই মিড আর আরো সেভেন্টিস একটা কিন্তু ব্যাপার হচ্ছে, উত্তম কুমার কিন্তু এই যে হিন্দি ছবিটা প্রডিউস করেছিল ছোটি সি মুলাকাত, ওই ছবিটা যেহেতু মানে খুব বাজেভাবে পারফর্ম করে বম্বেতে, মানে বক্স অফিসে ফেলিয়ার হয়, তো ওটা ফিরে এসে ওর অনেক যেহেতু ডেট হয়ে গেছিল, তো সেইটাকে শোধ করবার জন্য কিন্তু যে কোনো স্ক্রিপ্ট, মানে উত্তম কুমারের ছবিতে একটা স্ট্যান্ডার্ড হতো, সেই স্ট্যান্ডার্ডটাও কিন্তু পড়ে গেছিল, মানে স্ক্রিপ্ট মানে দেখছে না, যে কোনো ছবি সাইন করে দিচ্ছে, এরকম মানে ছবির কোয়ালিটিও কিন্তু পড়েছিল একটা মানে পরিমাণে, মানে কোয়ালিটিটা সেটা পড়েছিল। সে সময় অনস্বীকার, সেটা তো অনস্বীকার। এবং পাশাপাশি সুচিত্রা সেন 1978-এ তার প্রণয় পাশা করে তিনি আর কি ইয়ে নিয়ে নিচ্ছেন, নিজেকে রিটায়ারমেন্ট মানে নিয়ে নিচ্ছে। রিটায়ারমেন্ট নিয়ে যদি পাবলিকের আড়ালে চলে যাচ্ছেন। সন্ধ্যা রায় হলো বিগ স্টার, সে আর কি তিনিও আর কি ক্যারেক্টার রোলে সুইচ করে যাচ্ছেন। ভানু বন্দ্যোপাধ্যায় মারা যাচ্ছেন, জহরায়ও আর্লি 80s মারা যাচ্ছেন। তো এবং তারপরে যারা স্টার ছিল, তাদেরকে আচ্ছা, আমরা এখন অরিত্র। বাই দ্য ওয়ে এক সেকেন্ড, এই যে ও ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম বললো দেবো, যদি ভানু বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু বিশাল বক্স অফিস পুল ছিল, একা ছবি ডিরেক্ট করে এক্স্যাক্টলি, একা ছবিতে লিড কমেডিয়ান হিসেবে ছবি ব্লকবাস্টার দিতে পারতো, ঠিক আছে, সেটা ভারতবর্ষে আর কেউ করেনি অরিত্র, না না কেউ ভারতবর্ষে আর করে, কেউ করেনি। এগুলো বিদেশে ওরা করে, জিম ক্যারিটেরিরা করে, সেই ব্যাপারটা হম আর কি ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, যে কমেডি হিরো আর কি, ঠিক আছে, মানে কমেডি হিরো প্লাস সুপারস্টার, কমেডি সুপারস্টার, হিরো এবং প্লাস সেটা সুপার। আর বিশাল বক্স অফিস পুল, মানে সেটা মানে আশিতে আশিও না হোক, জমালায় জীবন্ত মানুষ হোক, সে প্রতিটা ছবি কিন্তু বিশাল বক্স অফিস পুল ছিল। তো এই যে এরা সবাই মারা যাচ্ছে, অনেকে ছেড়ে দিচ্ছে, এই যে উত্তম কুমারের ডাউনফল, সেই সব কারণের জন্য না কোথাও গিয়ে বাংলা ছবির একটা ডিক্লাইন ওই লেট 70s আর্লি 80s এ হচ্ছিল। তার সাথে আমি যেটা বললাম যে ওই সময় মিডল মানে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে টেলিভিশন চলে আসছে, মিডল ক্লাস সরে যাচ্ছে। তারপর ও যেটা বললো যে একটা সোসাইটাল চেঞ্জের জন্য মিডল ক্লাস সরে যাচ্ছে। এবং আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে গভর্নমেন্ট পলিসির জন্য ওই গ্রামের যে মানুষ যারা আগে, যাদের মূলত এন্টারটেনমেন্টের সোর্সটা ছিল যাত্রা বা থিয়েটার, তারা এবার হয়ে যাচ্ছে প্রাইমারি অডিয়েন্স, এবং তাদের হাতেও কিছু এন্টারটেনমেন্টের জন্য মানে এক্সট্রা টাকা চলে আসছে, সারপ্লাস মানি, মানে খাওয়া থাকা বেসিক নিডস এর বাইরেও তাদের কাছে একটা সারপ্লাস টাকা আসছে। এবার এই যে 80s এর সময়টা কোনো ছবি চলছে না, পরপর সব ছবি মানে মানে ফ্লপ করছে, এবং টলিগঞ্জের স্টুডিও গুলো মানে জাস্ট গোডাউনের মতো হয়ে যাচ্ছে। সেই সময় অঞ্জন চৌধুরীর শত্রু আসছে, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিকে পুরো চেঞ্জ করে দিচ্ছে, বিশাল বড় ব্লকবাস্টার হচ্ছে, এবং চেঞ্জের শত্রু থেকেও বড় কথা, অরিত্র বাঁচিয়ে দিয়েছিল। বাঁচিয়ে দিয়েছিল লোকে ভেবেছিল ডেফিনেটলি। উত্তম কুমার মারা যাওয়ার পরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, শত্রু কিন্তু আগে অঞ্জন চৌধুরী ভেবেছিল উত্তম কুমারকে নিয়ে বানাবে, তখন ছবির নাম ছিল হব ইতিহাস, এবং সেখানে উত্তম কুমার ওয়াজ সাপোজ টু প্লে দ্য ভিলেন, হি ওয়াজ সাপোজ টু ও প্লে দ্য আচ্ছা, আমার অ্যান্টাগনিস্ট। এটা হ্যাঁ, জানতাম না। তো তারপরে এবং পরবর্তীকালে যখন ওটা হয়নি, পরে স্ক্রিপ্টটাকে উনি একটু চেঞ্জ করে শত্রু লিখলেন রঞ্জিত মল্লিককে মাথায় রেখে। তার আগে কিন্তু ওনার কাছে শত্রুঘ্ন সিনহার কাছ থেকে অফার এসেছিল যে তুমি এই ছবিটা হিন্দিতে করো। উনি বলেছিলেন না, আমি রঞ্জিত মল্লিককে নিয়েই ছবিটা করবো, এবং বাংলাতে করেছিলেন, ব্লকবাস্টার দিয়েছিলেন, অল টাইম ব্লকবাস্টার শত্রু। এবং শত্রু যেটা করছে, যে যে গ্রামের অডিয়েন্সটা যাদের কাছে আমি বললাম সেই সময়টা সারপ্লাস মানিটা আছে, তাদেরকে অডিয়েন্স হলে আনতে পারছে, ঠিক আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে এসে ছবিটা দেখছে, তাদের কাছে ওই ল্যাঙ্গুয়েজটা। এবং শত্রু কিন্তু পরবর্তীকালে অঞ্জন চৌধুরীকে তো অনেকে ট্রোল টোল করে, বাট শত্রু কিন্তু শত্রু প্রচন্ড কিন্তু ওই অসম্ভব ভালো একটা সিনেমা, এবং নুয়ান্স একটা সিনেমা, মানে মোটা নুয়ান্স, দাগের নয় কিন্তু। প্রচন্ড স্টাইলাইজড পারফরমেন্স, খুব ভালো ইমোশন আছে, পলিটিক্যাল আমি সিনারিওটাকে তুলে পারফরমেন্স নিয়ে একটু ধরছে, পরে আসি, আমি রঞ্জিত মল্লিকের পারফরমেন্স নিয়ে আমি একটু পরে আসি, তুমি বলে না অরিত্র। এবং ওর ট্রিটমেন্টটা, ওটা কিন্তু প্রচন্ড একটা মানে খুব আধুনিক ছবি, কিন্তু ওটা কিন্তু হুম ওরকম গ্যাদ গ্যাদের ছবি নয়। কিন্তু অঞ্জন চৌধুরী মাইট বি হয়তো বুঝতে পারছে, দেখো অঞ্জন চৌধুরী তো ওরকম অত বেশি ইন্টারভিউ বা কিছু তো পাবলিক মানে ডোমেনে অ্যাভেলেবেল নেই সেইভাবে। এবং সেই সময় না মিডিয়ার প্রবলেম হচ্ছে কি, মিডিয়া একটা ছবি যখন অতটা সফল হচ্ছে, সেটা কারণটা খুঁজে বার করবার চেষ্টা করেনি, সেটাকে জাস্ট মানে ক্রিটিসাইজ করে গেছে, যে এরকম মোটা দাগের ছবি বানাচ্ছে, এই করছে। কিন্তু কেন ওটা সফল হলো, কেন রিজনেট করলো, ফিল্ম মেকার কি উদ্দেশ্যে বানাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেনি। এবং তাই জন্য শত্রুর পরবর্তী থেকে অঞ্জন চৌধুরী নিজের যে ল্যাঙ্গুয়েজটা, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে ফেলছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে গ্রামের লোক কিন্তু প্রচুর দেখেছে এই ছবিটা, আমাকে কিন্তু এবার গ্রামের অডিয়েন্সকে কেটার করতে হবে, মফস্বলের অডিয়েন্সকে কেটার করতে হবে, যাতে আমার ছবি হিট হয়।
আমার ইন্ডাস্ট্রি যাতে চলে। তাই জন্য উনি ছবির ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু বেশি চড়া, একটু মোটা দাগের করছেন, একটু মেলোড্রামাটাকে অ্যাম্প আপ করছেন। এবং তারপর থেকে এই বউ সিরিজ ইত্যাদি উনি যে ছবিই করছেন বা যে ছবির স্ক্রিপ্ট লিখছেন, অঞ্জন চৌধুরী কিন্তু অনেক ছবি ডিরেক্ট করেনি, স্ক্রিপ্ট হুম, লিখতেন খালি। এবং সেই নবাব। সময় আমি তোমাকে বলছি, লোকের অবাক থাকবে শুনে, 20 লাখ টাকা যদি ছবির বাজেট হতো, বাংলা ছবি তখন ধরো বাজেট যদি 20 লাখ টাকা হতো, অঞ্জন চৌধুরী স্ক্রিপ্ট লেখার জন্য চার্জ করতেন 5 লাখ টাকা। মানে 1/4 অফ দ্য বাপরে। বাজেট ওয়াজ গিভেন টু হিম। এখন যদি 2 কোটি টাকার একটা ছবি হয়, স্ক্রিপ্ট রাইটার 50 লাখ টাকা নিচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। বুঝতে পারছো তো? তো মানে এতটা। এবং আরো একটা জিনিস, এটা আমাকে বুম্বাদা বলেছে, নিজে বলেছে, যে যে এগ্রিমেন্টটা করতো না, পরের দিকে এগ্রিমেন্ট যেটা করতো, সেই এগ্রিমেন্টে প্রডিউসারকে লিখতো যে যদি এই ছবিটা 50 সপ্তাহ চলে, তাহলে তুমি প্রডিউসার অমুক গাড়িটা দেবে। যদি ধরো ছবিটা 100 মানে এতদিন চলে, 75 সপ্তাহ চলে, তাহলে অমুক গাড়িটা দেবে। যদি 25 সপ্তাহ চলে, তাহলে অমুক গাড়িটা দেবে। এবং অঞ্জন চৌধুরীকে প্রডিউসাররা এরকম সব গাড়ি গিফট করতো। মানে ও এগ্রিমেন্টে লিখে দিতে আচ্ছা, পিওর শর্ট যে এত সপ্তাহ চলবে। বুঝলে তো? মিনিমাম 25 সপ্তাহ কনফিডেন্ট। চলবে, তাহলে এতটাই কনফিডেন্স ছিল, কনফিডেন্ট। এতটা অডিয়েন্সের পালস বুঝতে পারতো। এবং মানে ওনার কাছে গাড়ি ছিল, আমাকে বুম্বাদা বলেছে 18টা না 19টা গাড়ি ছিল। হ্যাঁ, 18 থেকে 19টা, প্রতিটা মানে প্রডিউসার দিত। অতগুলো সিনেমা 50 সপ্তাহ 75 সপ্তাহ করে হ্যাঁ, চলেছে। ওরকম একটু চালাতো আর কি। ঠিক আছে, ওই লেভেলের কনফিডেন্স ছিল। এবং বাজেট মানে মানে এটা তো হচ্ছে সারপ্লাস। রেমুনারেশন নিতে হচ্ছে ওই যে 20 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা ওরকম নিয়ে নিত। ঠিক আছে, সুপারস্টার ডিরেক্টর যাকে বলে, সুপারস্টার রাইটার, ওরকম আর কি ছিল। মানে যেটা সালিম জাভেদ ওখানে ছিল, এখানে হুম। অঞ্জন চৌধুরী সেটাই ছিল। আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি, মিডিয়া কখনো অঞ্জন চৌধুরীকে সেলিব্রিটি করেনি। ঠিক আছে, তার এই কোয়ালিটি গুলো নিয়ে কথাই বলেনি। ঠিক আছে, অঞ্জন চৌধুরী এত ভালো অডিয়েন্সকে বুঝতো। আমি দেখবো একটা শর্টস বানিয়েছিলাম, যে ছবির বাজেট ঠিক করতো যে ছবিটা কোন সময় রিলিজ করবে। যদি ধরো গ্রামের অডিয়েন্স, তো যখন ধান কাটা হয়ে যায় তখন তাদের কাছে হাতে টাকা থাকে, তো সেই সময় হুম। যদি ছবি নিয়ে আসে তারা, তাহলে তখন একটু বিগ বাজেটের ছবি করবে, তার মধ্যে অ্যাকশন টিকশন দিয়ে সেটাকে মাউন্ট করবে বড় ভাবে। কারণ সেই সময় গ্রামের লোকের হাতে টাকা আছে। আবার কোনো সময় আছে, ধরো সেই সময় মানে বৃষ্টি হচ্ছে না, ফসল হয়নি, বুঝতে পারলে তো, তখন টাকা কম, তাহলে ছবির বাজেটটাও অল্প রাখতো, যাতে ছবি রিলিজ হবে, যাতে টাকাটা তুলে দিতে পারে। মানে এতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কোন সময় ফসল হবে কি হবে না, সেই অনুযায়ী ছবির বাজেট ঠিক হচ্ছে, সেই অনুযায়ী পুরো প্ল্যানিংটা হচ্ছে। মানে এতটা ক্যালকুলেটিভ ওয়েতে করতো। এবং তুমি যদি দেখো, এই যে বউ সিরিজটা চালু হচ্ছে, এই যে ছোট বউ, মেজ বউ, এগুলোও কিন্তু সেই সময় যে বাঙালি মিডল ক্লাসের মধ্যে যে একটা এই যে আজকে মিসেস বলে ছবিটা হচ্ছে, এই যে জি5-এ এসছে, বা গ্রেট ইন্ডিয়ান কিচেন মালায়ালাম সিনেমা হচ্ছে, সেগুলো তো একই জিনিস তুলে ধরছে, যে একটা মহিলা শ্বশুর হ্যাঁ। বাড়িতে গেছে, তাকে রান্না করতে হচ্ছে, শ্বশুর বাড়ির চাপ। এই অঞ্জন চৌধুরী ছবিগুলোতে এগুলোই ছিল, শ্বশুর না, বাড়িতে। ইভেন তুমি বউ সিরিজ নিয়ে এত ট্রোল হয় তো, বউ সিরিজের মধ্যেও যেটা অঞ্জন চৌধুরীর ডাইরেক্টর, তার ওই স্টাইল ছিল না, যেটা শত্রুতেই আমরা দেখেছি তিনি অনেক বেটার সিনেমা বানাতে পারতেন। ওখানে দেখবে ডাউরি নিয়ে কথা বলছে, এক্স্যাক্টলি, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছে। হয়তো এক্স্যাক্টলি। বলছে খুব মোটা দাগের, মেসেজটা খুব মোটা দাগের, বাট মেসেজটা কিন্তু দিচ্ছে। বা তুমি যদি দেখো, ওই যে ছবিটা ছিল, ওই যে আমাদের সংঘর্ষ বলে যে ছবিটা ছিল, ওই ওই ছবিটার মধ্যে, সংঘর্ষ তো নাম, যেটা ওই তাপস হ্যাঁ, পারওয়ার পলিটিক্স, উত্তর হ্যাঁ, পাড়া, উত্তর পাড়ার দক্ষিণ পাড়া, হ্যাঁ। হ্যাঁ। তো ওই ওটা ছবিটার মধ্যে ব্যাপক সিনেমা। এই যে আমরা এই যে শিবার এক্সাম্পল দিচ্ছিলাম, বা আমরা বলছিলাম, এই যে মানে ইয়াং ছেলেদেরকে পলিটিক্যাল পার্টি কিভাবে মিসইউজ করে, নিজেদের কাজে লাগায়, এবং যখন কাজটা শেষ হয়ে যায় তারপরে তাদেরকে ডাম্প করে দিচ্ছে। এটা তো এক্স্যাক্টলি তাই গল্পটাই বলছে, যেটা কিন্তু আমরা আমরা দেখেছি। সাফিয়া, কিন্তু আমরা শিবা নিয়ে লাফালাফি করবো, আমরা সংঘর্ষ নিয়ে বলবো না, এই হচ্ছে বলবো। সমস্যা। এবং ওই যে আমরা জোশ বলে ছবিটা দেখেছিলাম শাহরুখ খানের, যেটা ওই কাইন্ড অফ ওই ওয়েস্ট সাইড স্টোরি থেকে তো ইন্সপায়ার। থেকে কাইন্ড তো অফ সেখানে, হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে আমরা দেখি শাহরুখ খান এরকম বাইক নিয়ে আসছে, বাইকের মধ্যে ক্যামেরা মাউন্ট করা আছে। ওটা তার থেকে 5 বছর আগে সংঘর্ষ ছবিতে বুম্বাদা বাইক নিয়ে আসছে, ওখানে ক্যামেরা মাউন্ট করা আছে। ইভেন তুমি লোকেশ ঘোষের একটা সিনেমা আছে লোফার বলে, ওটাতেও ছিল ওই তুমি যেটা বলছো, হ্যাঁ, লোফার বলে সিনেমাটাতেও ছিল। তো মানে অঞ্জন চৌধুরী, মানে সত্যি কথা, মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি না এই মানুষগুলো, যে সুজিত গুহ, অঞ্জন চৌধুরী বা হরনাথ চক্রবর্তী, তারা। এবং আরো একটা জিনিস যেটা অরিত্র, মানে যেটা আমি বলবো এবার, সেটা হচ্ছে এই সিনেমাগুলোর মধ্যে, এবং যেটা সব থেকে ফান্ডামেন্টাল প্রবলেম এখন বাংলা সিনেমা, কালচারাল এবং সোশ্যাল কন্টেম্পোরারি ইস্যু তুলে আনতে। এই এক্স্যাক্টলি। সিনেমাগুলো কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল সিনেমা, শত্রু ভীষণভাবে কিন্তু পলিটিক্যাল সিনেমা। হ্যাঁ, শত্রু পলিটিক্যাল ছবি। বা বা মুখ, এই যে প্রধান ছবিটা হলো, প্রধান তো ইজ এ লুজ রিমেক অফ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, হ্যাঁ। তারপরে জীবন নিয়ে খেলা, এগুলো সবই সোসাইটাল কিছু না কিছু প্রবলেমকে তুলে ধরতো। বা তুমি ইভেন দেখবে যে প্রভাত রায় যে ছবিগুলো করতো, সেগুলোর মধ্যে পারিবারিক যে লাঠি। সমস্যা উঠে আসছে। লাঠি, লাঠি তো প্রচন্ড ভাবে প্রচুর ইস্যুস লাঠি তুলে ধরে। এই যে এখনকার লোকের সিনেমা, মানে লোকে বলে না, অনেকে সিরিয়াল টিরিয়াল বলে, এই হ্যাঁ, লাঠি দেখ তুই, শ্বেত পাথরের থালা দেখ, কি বলবি এগুলোকে তো। বলো বলো। হ্যাঁ, আমি ওটাই বলছি যে এদের কিন্তু ছবি
মানে এদের হয়তো মানে এক একজনের এক একটা, মানে ধরো প্রভাত রায় একটু সার্টেল ওয়েতেই বলতেন মানে কম্পারেটিভলি, বাট আমরা সুজিত গুহ বলি বা এরা আহ, তো সরি সুজিত, হ্যাঁ সুজিত গুহ, সুজিত গুহ বা এদের, সুজিত মন্ডল তো সে মাস্টারপিস ডাইরেক্টর, ওর নাম না করাই ভালো। হ্যাঁ সরি। তো যেটাই বলছি যে আহ, এই যে একটা মানে ওদের একটা মানে নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছিল যেটা ওন, মানে নিজস্ব ছিল আর কি, মানে ওটা বড়ড নয়। বাট আমি বলবো যে স্বপন সাহা 90s আসছেন, স্বপন সাহা যেটা করছেন যে বাংলাদেশি ফিল্মের রিমেক করা শুরু করছেন, হুম। বুঝতে পারলেন? এবার ওটাতে কি সুজন হয়েছে সখী। ছবি, হ্যাঁ, এবার ওতে কি হচ্ছে কি বাজেটটা প্রচন্ড কমে যাচ্ছে, ঠিক আছে, বাজেটটা প্রচুর কমে যাচ্ছে, কারণ রিমেক হলে কি তুমি দেখে দেখে বানাচ্ছ, ঠিক আছে, তোমার স্ক্রিপ্ট লেখার টাইমিং লাগছে না, ফটাফট তুমি করে ফেলতে পারছো। এবং যেহেতু মোটামুটি একটা তো ওপার বাংলার গ্রাম্য কালচার আমাদের এখানকার কালচারের মধ্যে কিছু তো সিমিলারিটিস আছে, যেহেতু ভাষা একে, তো কিছুটা সেইগুলো সিমিলার থেকে আবার কিছুটা আলাদাও। তুমি দেখবে রিমেক যে সিনেমাগুলো, ওগুলো কিন্তু বোঝা যায় বাংলাদেশি সিনেমা থেকে ছাপা। হ্যাঁ ওই হ্যাঁ বেদের মেয়ে দেখে বোঝা যায়। হ্যাঁ, কিন্তু ওইটা কি বলতো মানে তবু যে কিছুটা একটা ফিল আছে ওইটার জন্য আর কি ওই ছবিগুলো ওয়ার্ক করে গেছিল। কিন্তু ওইখান থেকেই প্রথম এই ডেট্রিমেন্টাল জিনিসটা শুরু হচ্ছে, যে রিমেক, যে আমি এটা কিছু দেখে চট করে বানিয়ে দেবো তাড়াতাড়ি। আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কিন্তু রিমেক হয়েছে ওই কারণেই, যে আমি এটা হিট ফর্মুলা দেখে সেটাকে মানে তাড়াতাড়ি কপি করে এখানে বানিয়ে দেবো। তারপরে সাউথের থেকে ওই শুরু হলো, জিদ্দার দেখলো সাথী দিয়ে সুপারহিট হয়ে গেল, চলো বানাই। হ্যাঁ, তার আগে বোধহয় শ্বশুর বাড়ি জিন্দাবাদও বোধহয় আই থিঙ্ক রিমেক ছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ আনঅফিসিয়াল রিমেক অফ লট অফ ফিল্মস। তারপরে ওই ছবিটা আসছে শত্রু, এই যে তুমি দামের কথা বলছিলে না, দাম বলে ছবিটা, বিবেক ওবেরয়ের দাম, হুম। ওটা বেসিক্যালি একটা তামিল সিনেমারই রিমেক। তো সেই তামিল সিনেমাটা বাংলাতেও রিমেক হয়েছিল শত্রুর মোকাবিলা বলে, স্বপন সাহাই করেছিল, আনঅফিসিয়াল রিমেক, ও ধরাও পড়ে গেল, হ্যাঁ। ধরাও পড়ে তো গেছিল। তো তখন আচ্ছা। কিন্তু জানো কি আর্লি 2000s সাউথের ছবি রাইট না কিনে রিমেক করে দেওয়া হতো। হ্যাঁ, তারপরে সেগুলো তো দেবা দেবা হচ্ছে, দেবা, তারপরে হুম, সূর্য। দেবা আর সূর্য তো খুব ভালো সিনেমা, বাট রিমেক তো হ্যাঁ ওগুলো। হ্যাঁ, তো ওই ওই সময়টাতে কিছু ছবি এরকম হয়েছে যেগুলো রাইটস না কিনেই হয়েছে। তারপরে ধরা পড়ছে, তারপরে এই জানাজানি হচ্ছে, তারপর থেকে অফিসিয়াল রিমেক শুরু হচ্ছে, এবং সেটা চলছে হচ্ছে 2000 মানে 16-17 অব্দি, 18 অব্দি চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ডাই ডাউন করে যাচ্ছে 14-র পর থেকে। হুম। আচ্ছা, আমি এইটিজে ফিরে যাব। অঞ্জন চৌধুরীর কথা যখন বললাম, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিকের কথা তো বলতে যাবো, অঞ্জন চৌধুরীর কথা বললে। এবং আমার এটা পার্সোনালি মনে হয়, আমি জানি না তুমি এগ্রি করবে কিনা অরিত্র, রঞ্জিত মল্লিক যে অভিনয়টা করতেন না বাংলা কমার্শিয়াল সিনেমায়, আমি বলছি, একদম কারেক্ট। তার একটা ওই ওয়েস্টার্ন হিরো ভাইব ছিল, একদম ন্যায়ের প্রতীক, একদম সত্য থেকে ইয়ে করবে না, ভাঙবে কিন্তু মচকাবে না, এবং একটা হ্যাঁ। একটা সার্টেনটি কিন্তু থাকতো, এবং ন্যায়ের প্রতীক ওই ওই জিনিসটা। আমার যেটা মনে হয়, মানে আমি অনেস্টলি বলছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, রঞ্জিত মল্লিকের কমার্শিয়াল অভিনয়ের পিচ কিন্তু একদম কারেক্ট পিচ বাংলা রঞ্জিত। না সে তো চিরঞ্জিতেরও, তুমি যদি দেখো ওই সময় যে প্রতিকার না, বলে ছবিটা, চিরঞ্জিত চক্রবর্তী পারফরমেন্স কোনো কোনো জায়গায় আমার একটু লাউড মনে হয়। আচ্ছা আমার মনে হয়নি কখনো। আর আমি বলবো যে বাংলা সিনেমা উত্তম কুমারের পরবর্তীতে যদি একদম একটা মানে এরকম হিরো, যে একদম ধুতি পাঞ্জাবি পরে একদম সাদা সিধে হিরো, মানে কোনো স্টাইলাইজেশন নেই, তা সত্ত্বেও লোকে অ্যাকসেপ্ট করছে মাসে, সেটা হচ্ছে তাপস পাল। তাই তাপস তাপস পালের মধ্যে পাল। কেরিজমাটা, দাদার না, কীর্তি তাপস। বলো, ভালোবাসা হম। ভালোবাসা বলো। না, আমি এটা আমি অরিত্র খুব ভালো কথা বললাম, তাপস পাল কিনা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তাপস পালই বোধহয় শেষ হিরো, মানে যেটা আমরা সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই, একটা লুঙ্গি পরে মাথায় তিলক এঁকে সিনেমা হুম। ব্লকবাস্টার, ওই একটা ফতুয়া আর একটা ধুতি পরে। উত্তম কুমার তো করেছিলেনই, মানে কাউন্টলেস সিনেমাতে। লাস্ট কিন্তু তারপরে ইভেন এটা অনেকে রেখে যেত, প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু সেটা করেনি। না বুম্বাদা তো একটা বম্বে স্টাইল একটা হিন্দি সিনেমার যেরকম হ্যাঁ, হিরো হয়ে থাকে সেই রকম একটা পোর্ট্রিয়াল আর কি করতো, অ্যাকশন তো ট্যাকশন সেরকম আনছে, বাট অ্যাকশন রেখে রেখে। তো রঞ্জিত মল্লিকের অবশ্যই, রঞ্জিত মল্লিক আর অঞ্জন চৌধুরীর যে সিনেমাগুলো, এবার রঞ্জিত মল্লিকের সাথে হররাজ চক্রবর্তীর যে সিনেমাগুলো, সেগুলো তো আস্তে আস্তে আসবো। বাট রঞ্জিত মল্লিকের সাথে আমি, কারণ রঞ্জিত মল্লিকের আলোচনাটা বড় হবে, তার আগে আমি ভিক্টর ব্যানার্জির কাছে যাই, কারণ বাংলায় সেই অর্থে কিন্তু প্রথম অ্যাকশন হিরো ভিক্টর ব্যানার্জি। এবং এক্স্যাক্টলি। ভিক্টর ব্যানার্জির আক্রোশ, তাই না, আমি তোকে একটা কথা বলি, তুমি তুমি তো জানবেই, আক্রোশ সিনেমাটা তুমি যদি দেখো, এটা হচ্ছে মানে কর্ণের গল্প, মানে কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারতের গল্প বলে। তার 3-4 বছর বাদে রজনীকান্ত বানাচ্ছে হচ্ছে থালাপতি, থালাপতি। থালাপাতি। এটা এক্স্যাক্টলি একই গল্প, কিন্তু থালাপাতি সিনেমাটা তামিলনাড়ুর একটা ক্লাসিক সিনেমা। আক্রোশ আমরা সেই সময় ট্রোল করেছি সিনেমাগুলো, আক্রোশের মতো সিনেমা, দেবতার মতো সিনেমা, প্রতীক, সরি প্রতীক বলছি, প্রতিকার, অসম্ভব ভালো সিনেমা। প্রতিকার, প্রতিকার তো তুমি বলতে পারো কাইন্ড অফ সিউডো একটা সুপার হিরো ট্রিটমেন্ট ছিল, যে ওই মায়ের ওই রক্তাক্ত ফেটটি হ্যাঁ মাথায় নিয়ে একটা পাওয়ার চলে আসতো।
কি দারুণ দারুণ সিনেমা, এই সিনেমায় ওটা তো তো আমরা এখন মাথা এই ঘামাচ্ছি। যে নানির এখন একটা সিনেমা এলো না, শাড়ি পরা শানি বারাম বলে, এক্স্যাক্টলি, সারিপোর্ট একই ওটা তো গল্প। ওই হাতে বাঁধছে, মায়ের মায়ের হুম, আঁচলটা হাতে বেঁধে নিচ্ছে, ওটা ওটা তো মাথায় কবে বাঁধতো। প্রতীক আছে, ওখানে হ্যাঁ, মাথায় বাঁধছে। তো ভাবো এই জাতীয় সিনেমাগুলো, ভিক্টর ব্যানার্জি, আমরা ভিক্টর ব্যানার্জিকে প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য মনে রাখি, ঘরে বাইরের জন্য মনে রাখি, হয়তো এখনকার জেনারেশন হয়তো রক্ত বীজের জন্য মনে রাখবে। আর ভিক্টর ব্যানার্জি ওয়াজ মানে বেঙ্গল ফার্স্ট অ্যাকশন হিরো ভাই, আক্রোশ দিয়ে দেখো, যেমন কোয়ালিটি, মানে স্টোরি টেলিং এর দিক দিয়ে যেটা বললাম, কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে মহাভারতের গল্প, দেবতা, দেবতাও তো কাইন্ড অফ ওই গ্যাংস্টার জনরারি সিনেমা, একটা হুম। পুরো আমরা একটা গ্যাংস্টারের লাইফ দেখতে পাচ্ছি। প্রতিকার, প্রতিকার তো হিন্দিতেও রিমেক হয়েছে, হিন্দিতে হয়েছে, সাউথে রিমেক হয়েছে, তেলেগু দুর্দান্ত তামিলেও সিনেমা। রিমেক হয়েছে। ইভেন আমি প্রতিকার তোমাকে তো বলছি, বুম্বাদার একটা ছবি ছিল আশা ও ভালোবাসা বলে, সেটা জানো তো তেলেগুতে রিমেক হয়েছিল, চিরঞ্জীবী রিমেক করেছিল। না, মানে তাছাড়াও ভালো কোন সিনেমাটা বলতে মনে করতে পারছি না। তারপরে এই যে মেজো বউ টেজো বউ এগুলো সব রিমেক হয়েছে জানো তো, তেলেগু টেলেগুতে। আচ্ছা, না এটা জানতাম না। হ্যাঁ, ওগুলো সেই সময় বাংলা ছবি তখন অব্দি রিমেক হতো, মানে অন্য ভাষায় হিন্দিতে রিমেক হতো আর কি। তো প্রতিকার সিনেমাটা, হ্যাঁ, প্রতিকার তো হিন্দিতে রিমেক হয়েছে, এটা বোধহয় প্রতিকারই বোধহয় নাম ছিল। হ্যাঁ, প্রতি অনিল কাপুর ছিল, অনিল কাপুর ছিল। অনিল কাপুর তারপরে ছিল, হ্যাঁ। সাহেব বলে ছবিটা, আমাদের সাহেব বলে একটা অসাধারণ ছবি আছে তাপস পালের, সাহেবও তো হিন্দিতে রিমেক হয়েছিল, এবং অনিল কাপুর মানে তাপস পালের পারফরমেন্স একেবারেই ম্যাচ করতে পারেনি। না বাই না দ্য না না, ওয়ে আমি কোনো একটা মানে দুটো আলাদা লেভেলের সিনেমা। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে এখনকার দিনে দাঁড়িয়ে যে পরিচালক চেষ্টা করছে যে ওই সময়কার ভাইবটাকে মেনটেন করে অথচ আজকের দিনে সেন্সিবিলিটি রেখে ছবি বানাবো, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়। ওদের ছবির মধ্যে তুমি কিন্তু ওই অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, ওই সবের কিন্তু ফ্লেভারটা কিন্তু পাবে। ইভেন আমি ওই জন্য বলবো ওদের বেঙ্গল ছবিগুলো টকিজ, ওই ডাইরেক্টরটার নাম বলো, বেঙ্গল কে? টকিজের ডাইরেক্টরটার নাম বলো। প্রধান অভিজিৎ প্রধান সেন, অভিজিৎ সেন, অভিজিৎ সেন। অভিজিৎ সেন। তুমি দেখো প্রধান সিনেমাটা আমি বলবো, দেবদার ফ্যানরা কমেন্ট করে জানাবেন এগ্রি করেন কিনা, লাস্ট কয়েক বছরে দেবদার কিন্তু বেস্ট সিনেমা প্রধান। বেশ সিনেমা, এনি ডে প্রধান আমার হেভি লেগেছিল। অনেক, মানে লাস্ট 5 বছরে তো ইজি, দারুণ সিনেমা। ওটা মুখ্যমন্ত্রী থেকে যাই হোক, গল্পটা ওঠার ওভার যাই হোক, আমি বাদ দিচ্ছি। বাট হ্যাঁ, প্রধান সিনেমাটা ওটাও কিন্তু দেখবে 90s সিনেমাটা ভাই আছে, তুমি পলিটিক্স দেখাচ্ছ, হুম। পলিটিক্স ধক নিয়ে দেখাচ্ছ কি কি হচ্ছে, মানে হোয়াইট ওয়াশ হ্যাঁ। করা পলিটিক্স না, তুমি এক্স্যাক্টলি কিছুটা অ্যাকশন থাকছে, মেলো ড্রামা থাকছে, পারিবারিক বিষয়বস্তু থাকছে, হিরো যাকে তুমি তাকে হিরো ওয়ার্শিপ বানাচ্ছ না। খাদানে আমার যেটা মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে ফ্যান সার্ভিস করা হয়েছে। হুম। দেবদা দেবদা প্রধানে কিন্তু, দেবদা সুপারস্টার, দেবদা কিন্তু প্রধানে একটা ক্যারেক্টার প্লে করছে। দেবদা কিন্তু মানে সিনেমাটা কিন্তু হিট, যেটা আমার মানে ফান্ডামেন্টালি তেলেগু সিনেমার টেমপ্লেটের প্রবলেম, হিরো ওয়ার্শিপ, সেটা কিন্তু নয়। এই সিনেমাগুলো কিন্তু হিরো ওয়ার্শিপ সিনেমা ছিল না। না, তো ওগুলো তো এই মানে জিনিসটা ক্যারেক্টার হিসেবে treat করতো। হম, তো এই জিনিসটা আমার প্রধান সিনেমাটা খুবই ভালো লাগে, অভিজিৎ সেন হ্যাঁ। তুমি যে বললে। তো এরপরে প্রতিকার আসছে, বিয়ে আসছে। প্রসেনজিৎ চ্যাটার্জির ওই সময়টায়, 80s আর্লি 90s প্রসেনজিৎ চ্যাটার্জি করতেন প্রাইমারিলি রোমান্টিক সিনেমা। ওই সিনেমাগুলো আমার অনেস্টলি ভালো লাগে না। আমার ওই সময়কার একটা সিনেমাই ভালো লাগে, সেটা হচ্ছে বিয়ের ফুল। বাট প্রসেনজিৎ চ্যাটার্জির ওই বিয়ের ফুল অনেক পরে নাইন, সিনেমা, বিয়ের ফুল লেট 90s এর সিনেমা। না না, বিয়ের ফুল 95, কারণ ধরো রাজা কি আইডি বারাত আসছে 97, নানী মুখার্জি হিন্দি ডেবিউ, তার বছর দুই আগে, তো 95 কি 94 ওরকম। তো প্রসেনজিৎ চ্যাটার্জির যে ওই সেকেন্ড হাফে যে 90s এর সেকেন্ড হাফ থেকে যে ওই অ্যাকশন আওয়াজটা আসছে, ওটা ভাই ব্যাপক লাগে আমার। না কেন, কারণ বোম্বাই তো মানে ওয়েস্টার্ন সিনেমাও করেছে, ওরা চারজন। ওরা চারজন, ইভেন পথ ভোলা, পথ ভোলার মধ্যেও একটা আছে ওয়েস্টার্ন সিনেমা। একটা নিউ ওয়েস্টার্ন ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি জানি না তিনি যদি মানে তাকে যদি ইন্ডাস্ট্রি না টানতে হতো, মানে উই মিসড আ গ্রেট ডাইরেক্টর অ্যাকচুয়ালি, কমার্শিয়াল সেন্সিটিভিটি বাড়া যায়। পুরুষোত্তম। পুরুষোত্তম সিনেমাটা, ইভেন আমি সেই মেয়ে, তুমি আমি সেই মেয়ে দেখেছো? না, ওটা আমি দেখিনি। আমি সেই মেয়ে, ওটাতে ওই অভিষেক আর ইয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, ওটাও প্রসেনজিৎ চ্যাটার্জি। পুরুষোত্তম তো খুবই ভালো সিনেমা, তুমি তো রিভিউও করেছিলে, আমি তোমার চ্যানেলে দেখেছি, খুবই ভালো সিনেমা কিন্তু। না, বুম্বাদার না শোলে, মানে একটা কমার্শিয়াল ছবি নিজের অ্যাকচুয়ালি ডিরেক্ট করা উচিত, আমার এটা মনে হয় আজকের দিনে। মানে হি ক্যান ডু ইট ভেরি ওয়েল। এবং তুমি যদি পুরুষোত্তমের অ্যাকশন দেখো, দ্য ওয়ে ইট হ্যাজ বিন, মানে ইট ইজ ডান ভেরি নাইসলি। এবং ক্যামেরা শুধু ওয়ার্ক অ্যাকশন খুবই কেন, সফট, সিনেমাটোগ্রাফি তো খুব ভালো পুরুষোত্তম, খুবই ভালো। খুবই ভালো, মানে শোলে টেমপ্লেটের গল্প, বাট যাই হোক, খুবই ভালো সিনেমা। মানে হুম। আমরা সত্যি কথা বলতে পারি, প্রসেনজিৎ চ্যাটার্জি ওই সময় তুমি যদি দেখো, বছরে 15টা 16টা করে তাকে সিনেমা করতে হচ্ছে ইন্ডাস্ট্রিটা হুম। মানে চালিয়ে যাওয়ার জন্য। আর যদি মানে তার একটু সিনেমাটা কম হতো, মানে উই কুড হ্যাভ গট আ গ্রেট ডাইরেক্টর। প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু একটা ডাইরেকশন দেওয়া উচিত, কারণ এবার হ্যাঁ, তুমি যদি আমারও দেখো প্রসেনজিৎ চ্যাটার্জি,
আর ওনার একটা মানে আর তুমি ছবির কথাবার্তা বোম্বেতে চলছে, যেটা উনি ডিরেক্ট করবেন খুব শীঘ্রই, যেটা আমার মনে হয়। আচ্ছা, না না, আমি দেখবো প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি ছোট করে বলে নিই, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন সবসময় কিন্তু হেড অফ দ্য টাইম প্রজেক্ট করেছে, তুমি হয়তো 3 ইয়ারই হ্যাঁ, কথা। তারপরে গানের ওপারে হেড অফ দ্য টাইম কাজ ছিল, তো তার কিন্তু ওই সেন্সিবিলিটিটা আছে যে আজ থেকে মানে দর্শক কিভাবে ইভলভ করছে। তো মানে বুমাদা তো একটা মাস কামব্যাক হচ্ছে দেবী চৌধুরানী, তো দেখা যাক তারপরে কিছু হ্যাঁ, হয় কিনা। তো ইভেন সেই সময়, এখন আমাদের যেটা সমস্যা হয়ে গেছে অদিত, যেটা তুমি তো সবসময় বলো যে স্টার নেই, সেই সময় তুমি দেখো 80s কিন্তু অনেকগুলো স্টার আছে। হ্যাঁ, প্রসেনজিৎ হ্যাঁ, চ্যাটার্জি আছেন, রঞ্জিত মল্লিক আছেন, বিজয়া আছেন, চিরঞ্জিত চ্যাটার্জি আছেন, তাপস পাল ওয়াজ হিউজ স্টার ইন 80s, প্রসেনজিৎ চ্যাটার্জির থেকেও বড় স্টার ছিলেন তাপস পাল। অভিষেক চ্যাটার্জি সেই সময় পরপর প্রচুর সিনেমা করেছেন, হিট দিয়েছেন অনেক। তো সেই স্টার গুলো কিন্তু ছিল, মানে সেই সময় বাংলা সিনেমা হতো অনেক বেশি। তুমি যদি এই সেগুলো তো অভিষেক দেখো চ্যাটার্জি, এখন তো খুবই খারাপ অবস্থায় আছে, মানে এগুলো নিয়ে তো কথা বললে পুরো আলাদা একটা সেপারেট ভিডিওই হয়ে যাবে। এখন আর কি মানে চারিদিক থেকেই প্রবলেম, বুঝতে পারলে তো, মানে অনেক প্রবলেম আর কি, হল নেই, ঠিক আছে, স্টার নেই, নাম্বার অফ প্রডিউসার্স নেই, তো সব অনেক প্রবলেম আছে আর কি, মানে একটা নয়, মাল্টিপল প্রবলেমস আছে। তো এবার আমরা নাইনটিজে যদি ঢুকি, নাইনটিজেও কিন্তু আমরা আরেকটা ধারা তৈরি হতো, যেটা হচ্ছে মাল্টি স্টারার সিনেমা। ওটা লেট 80s থেকে হচ্ছিল, 90s থেকে এটা আমরা হ্যাঁ, অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং এই যে চিরঞ্জিত, তারপরে তাপস পাল, তারপরে অভিষেক, এই এই পরপর যে তুমি খোঁজ। মাল্টি স্টারের কথা বললে, এই মাল্টি স্টারের ব্যাপারটা না মানে একটা খুব ভালো জিনিস হয় কি, তখন বাংলা সিনেমাকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ ফেস করতে হতো হিন্দি ছবির সাথে। বাট হিন্দি ছবির হুম, কাছে আছে হচ্ছে বিগ বাজেট, ঠিক আছে, বড় স্টার, বড় করে রিলিজ। সো হাউ টু বিট দ্যাট, হাউ টু ফাইট দ্যাট। তো তখন এইরকম একটা কাস্টিং করতো, তুমি দেখবে সংঘর্ষ, রঞ্জিত মল্লিক, তাপস পাল, বিশাল প্রসেনজিৎ স্টার কাস্ট। চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, মানে কেউ বাদ নেই, ঠিক আছে, সবাই থাকতো। এবার এই জন্য কি হতো, জিনিসটা প্যালেটেবলও হতো, কিন্তু এরা কিন্তু খুব সিকিউর ছিল যে ভাই আমরা মানে ছবির মধ্যে আছি, ঠিক আছে, করছি, যে পার্টটা পাবো করে দেবো। এই ব্যাপারটাও কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে, এই যে ক্যামব্রাড্রিটা বা এই যে একটা সিকিউরিটি অ্যাজ এন অ্যাক্টর, যে আমি একটা ছবি করছি মানে ভাই আমি আমার পার্টটা করে দিয়ে বেরিয়ে যাবো, এবং সেটা যে একটা মানে গ্রেটার পারপাস, যে ছবিটাকে আমাকে হিট করাতে হবে বক্স অফিসে, সেটা এখন সেটাও কিন্তু অ্যাক্টার্সদের মধ্যে নেই। এখন কিন্তু তুমি দুটো স্টারকে এক জায়গায় আনতে পারবে না, তারা কিন্তু তাদের ইগোজ, অনেক রকমের মানে হুম। হাজারটা চিন্তা ভাবনা, হাজারটা ইকুয়েশন পিছনে কাজ করবে, যে কারণে তারা এক জায়গায় লাস্ট আনসাম্বল সিনেমা কি হয়েছিল মানে আমার মনেও নেই। জুলফিকার বোধহয় লাস্ট আনসাম্বল সিনেমা। জুলফিকার ওয়াজ আ বিগ অন সং, তারপরে তারপর আর আর কিছু লাস্ট হয়নি। আনসাম্বল, তারপর আর কিছু হয়নি। তুমি 90s পর পর সেই সময় ইভেন অভিষেক চ্যাটার্জি সেই সময় তো বিগ স্টার। মানে সেই হ্যাঁ, সময়কার একটা সুজন সখী বা একটা গীত সঙ্গীতের আমরা যদি বক্স অফিস ফিগার বার করি, ইনফ্লেশন, এখনকার বাংলা সিনেমা তার অর্ধেক করে না ব্যবসা। না না, সে সময় তো করতেই পারে। গ্রামে গঞ্জে হল ছিল। তো এই যে ধর আমি প্রসেনজিৎ চ্যাটার্জি তো মেগা স্টার, বাংলার হ্যাঁ, হিসেবে দাঁড়িয়ে মেগা স্টার। প্রসেনজিৎ চ্যাটার্জি কেরিয়ারে বেশিরভাগটাই করেছেন সেকেন্ড হিরো বা 2 হিরো 3 হিরো সিনেমা। কেরিয়ার 80s তো অনেক সিনেমা আছে যেখানে মানে চিরঞ্জিত বা রঞ্জিত মল্লিকের রোল তার থেকে বড়, তারপরেও হি বিকেম সুপারস্টার। তো এই সিকিউরিটির জায়গাটা খুব দরকার। সেটাই, সেই এখন অ্যাকচুয়ালি বাংলা সিনেমার অনেক প্রবলেম, মানে মানে বললে আর কি, মানে আলোচনা করলে শেষ হবে না। তোমার ওই রিমেক ফেজটাকে নিয়ে কি বক্তব্য, যেটা ওই 2000 থেকে ধরো 2014 অব্দি চলছে, ওটা নিয়ে তোমার কি বক্তব্য? আমার রিমেক নিয়ে আমার খুব খুব ভালো বক্তব্য নেই, কারণ আমি হ্যাঁ, 80s আর 90s এর সিনেমা দেখে বড় হয়েছি। সমস্যাটা কি হয়ে গেল বলতো, একটা তো সার্টেন ফ্লেভার ছিল, একটা পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি, সমাজ দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি হলো, তোমার ব্যাপারটা বাজেট বাড়লো সেই সময় রিমেক ফেজে। এবার সেই বাজেট বাড়ার পেছনে যেসব গল্প ছিল সেসব ভান্ডা তো ফুটে গেছে, আমি সেসব আর যাচ্ছি না। গ্লসটা বাড়লো, সাবস্টেন্স কি বাড়লো? সুইজারল্যান্ডে গিয়ে ব্যাংককে গিয়ে না হয় শুটিংটা হলো, সোলটা কোথায় গেল? আর হিরোদের তো কোনো সিগনেচার স্টাইলও তৈরি হলো না। আজকে আমরা এত রঞ্জিত বেশি মল্লিকের এই, ডিবেট করলে এক্স্যাক্টলি, এই যে বুমবাদার যেরকম একটা সিগনেচার আছে, তাপস পালের একটা সিগনেচার আছে, চিরঞ্জিতের একটা সিগনেচার আছে, হিরোদের কোনো সিগনেচার তৈরি হলো না রিমেক ফেজের হিরোদেরকে। তারপরে কালচারাল কোনো কানেক্টিভিটি নেই। যে আমি ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ছবি আছে অভিমান বলে, ঠিক আছে, জিতের ছবি অভিমান। ঠিক আছে। এবার এই ছবিটা একটা পাওয়ান কালিয়ানের ছবি থেকে রিমেক করা। এবার ওই ছবিতে মানে ওদের কালচারে, তেলেগু কালচারে দেখবে পিসির মেয়ের সাথে বিয়ে হয়, ঠিক আছে, ওখানে হয়, মামার সাথে হুম। বিয়ে হয়, দেখবে ওদের কালচারে হয়, ঠিক আছে। বাঙালিদের মধ্যে হয় পিসির মেয়ের সাথে বিয়ে হচ্ছে, নিজের পিসির মেয়ের সাথে, এরা হতে দেখেছো কোনোদিনও? মানে বাট ব্যাপারটা কি বলতো, মানে কপি পেস্ট করেছে, মানে হ্যাঁ, যে মানে ডিলিট গুলো আর করে।
প্রবলেমটা এখানে, মানে আমি এটা জাস্ট ছোট এক্সাম্পল দিলাম তোমাকে। এবার এরকম ওদেরটা অসংখ্য আছে। বিন্দাসে গ্রাম দেখাচ্ছে, বিন্দাসে গ্রাম দেখাচ্ছে, একটা তামিল ডেকানে যেরকম গ্রাম দেখায় ওরকম। ওয়েস্ট এক্স্যাক্টলি বেঙ্গলে কোথায় ওরকম গ্রাম কোথায় আছে? ওরা মরুভূমির মতো ল্যান্ডস্কেপ। কি কি ক্রিম জিনিসপত্র। না, আমি 2000 এর পর থেকে আমি সিনেমা মানে এমনি দেবদার না খাদানের না নেগেটিভ actually ব্যাপারটা হয়েছিল কি, ওইটা কেন তোমার মনে হচ্ছে, কারণ ওগুলো তো ম্যাক্সিমাম তো হায়দ্রাবাদে গিয়ে শুট করা, ওগুলো তো রামোজি ফিল্ম সিটির হুম। মধ্যে শুট করা। এবার প্রবলেমটা কি হচ্ছে কি, ওখানে তো তুমি আন্ধ্রাতে শুট করলে তো আন্ধ্রার মতোই দেখতে লাগবে জিনিসটা, তোমার তো এখানকার হুম। মতো লাগবে না জিনিসটা। কিন্তু এখানে এই তুমি যদি দেখো জন্যই একটা হুম এই জন্যই তুমি দেখবে একমাত্র রাজ চক্রবর্তীর ছবিগুলো মানে অন্যরকম দেখতে হতো, কারণ রাজ চক্রবর্তী এই অভিমানটা একমাত্র রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছিল। আমি রাজ চক্রবর্তীকে ইন্টারভিউ করেছিলাম প্রথমবার যখন 2019 সালে। তো রাজ চক্রবর্তী ওই হুম পোর্শনটা মানে ইন্টারভিউর মধ্যে নেই, মানে এডিট আউট হয়ে গেছিল। তো ওখানে আমি হুম জিজ্ঞেস করছিলাম যে রাজদা তোমার ছবির মধ্যে বাঙালিয়ানা কিভাবে থাকে, বলছে যে আমাদের এখানে শুটিং করতে হবে, মানে একটা একটা জিওগ্রাফিরও তো একটা ইম্পর্টেন্ট পার্ট একটা ছবি। এবার তুমি দেখবে অভিমান ছবিটা, মানে ও বলেছিল যে আমি অভিমান ছবিটা বাদ দিয়ে বাকি সব ছবি আমি এখানে শুট করেছি, আমি কোনোটা হায়দ্রাবাদে যেতাম না। তার কারণ হচ্ছে অভিমান ছবিটা পুরো রামোজি ফিল্ম সিটির মধ্যে শুট করেছে, ওটা দেখে ওই আর্টিফিশিয়াল ব্যাপারটা বোঝা যায়, যেটা একটা তেলেগু ছবির রিমেক বোঝা যায়। কিন্তু রাজ চক্রবর্তী তুমি যদি বোঝে না, সে বোঝে না, দেখো প্রেম আমার দেখো বা চিরদিনই চিরদিনই। দেখো, এই যে উত্তরবঙ্গে শুট করেছে এ করেছে, ওখানকার লোকেলটা উঠে আসছে কোথাও গিয়ে। তো ওই ছবিগুলো ওই জন্য রিমেক হলেও ওগুলো কিন্তু ওটার মধ্যে সার্টেন একটা বাঙালিয়ানা ফিল আছে, যেটা অন্য ওই সময়কার বাকি ডিরেক্টররা দিতে পারেনি, কারণ ওরা তো রামোজিতে গিয়েই শুটিং করছে, ওই বাড়িতেই শুটিং করছে, মানে ইভেন রবীন্দ্রনাথ আমি বলবো সব থেকে ভালো মানে যেটা রবি মানে রাজ চক্রবর্তী ডাইরেক্টর মানে রিমেক করার পরে রুট করতে পেরেছিল সেটা হচ্ছে দুই পৃথিবী। কারণ তুমি দেখো ওটা পুরুলিয়ার ওখানকার যে লোকালিটিটা, ওখানকার সেই সময় ন্যাক্সালাইট ইনসার্জেন্সি হচ্ছে, ওইগুলো কিন্তু খুব সুন্দর রুট করেছিল। তো হ্যাঁ রিমেক হওয়ার পরও দুই পৃথিবী কিন্তু খুব ভালো একটা সিনেমা। কারণ হ্যাঁ তোমার দেখে মনে হবে না তুমি একটা ঝাড়া জিনিস দেখছো। তো হ্যাঁ এই একটা তো স্কিল মানে তো দেখে দেখে টুকে দিলে কি করে হবে। তো ওই জন্য আমি রিমেক সিনেমাগুলোকে আমি বলবো সেই সময় ওটা টেম্পোরারি বক্স অফিস অনেক এক্স ছিল, দেবদাজিৎ দা হিউজ বক্স অফিস দিয়েছে, বাট বাংলা সিনেমা এই গানের বদলে পিছিয়েই ছিল অনেক। আর কি আরেকটা প্রবলেমও কি বলতো, তুমি দেখবে যে ধরে নাও 2012 রিমেক হচ্ছে, সেটা 2003-এর ছবি 2004-এর ছবি, যেটা অলরেডি পিছিয়ে আছে 7-8 বছর। হুম। মানে টাইমের সাথে সাথে তুমি গল্প বলছো না, তুমি পুরোনো গল্প বলছো। আর দেখো রিমেকের বুঝতে কোয়ালিটিও দেখো। আর দেখো দর্শকদের আমি বলে দিতে চাই, এখানে অনেক কথা রেগে যাবেন। আমরা কিন্তু রিমেক বলে শুধু বলছি তাই না, সিনেমার কোয়ালিটি নিয়েও বলছি। সাথীকে কেউ প্রশ্ন করবে না, না কারণ সিনেমার কোয়ালিটিটা কেউ ক্রান্তি নিয়ে প্রশ্ন করছে না। না প্রশ্ন হচ্ছে অভিমান নিয়ে, প্রশ্ন হচ্ছে নটিকে নিয়ে, প্রশ্ন হুম। হচ্ছে বিন্দাস নিয়ে। যদিও বিন্দাস কাইন্ড অফ বেটার সিনেমা এগুলোর থেকে, বাট যাই হোক। না আমি বলছি এই যে ধরো সাথীর একটা তোমার গল্প বলি। এই যে সাথীর যে রাইটার, ওনার নাম ছিল সামথিং মনতোষ বলে সামথিং, ওনার নাম আমার পুরো নামটা মনে নেই। ওই ভদ্রলোক উনি খুব শিক্ষিত লোক, হ্যাঁ উনি থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, উনি খুব এডুকেটেড লোক, আমি ওনার ব্যাপারে যা শুনেছি। আমি হরনা হুম চক্রবর্তী আমাকে বলেছিলেন, গল্প বলেছিলেন। হুম তো উনি না মানে তো ওনাকে যখন রিমেকের ডিভিডি দেওয়া হতো, উনি বলতেন আমাকে ডিভিডি দেবেন না এইসব, যে হরদা আমাকে এইসব ডিভিডি দেবেন না, আপনি এসব কিছু দেবেন না, আপনি আমাকে গল্পটা বলে দিন, আমি তারপর গিয়ে লিখবো। তাই জন্য তুমি যদি সাথী দেখো এবং তুমি সাথীর যে অরিজিনালটা যেটা বিজয়ের ছবিটা সেটা যদি দেখো, দে আর ডিফারেন্ট ফিল্মস অ্যাকচুয়ালি। মানে সাথী মানে অরিজিনালটাতে ওই মেয়েটি অরিজিনালটা আমি আইএএস, দেখিনি, এবার যাই হোক। হ্যাঁ। হ্যাঁ ও একটা লাস্টে কি একটা গভর্নমেন্ট অফিসার হয়ে যায়, ঠিক আছে। তারপর বাসের মধ্যে একটা কি সিন আছে শেষের দিকে, সব অনেক কিছু আছে যেগুলো কিন্তু সাথীর মধ্যে নেই, ঠিক আছে। সাথী কিন্তু হ্যাঁ এসেন্সটা আছে, মূল এসেন্সটা ডেফিনেটলি আছে, কিন্তু ওটার মধ্যে চেঞ্জেসও আছে। এবং ওটা কিন্তু একটা কমপ্লিটলি আদ্যপান্ত একটা বাঙালি ছবি। সাথে কিন্তু তোমার দেখে মনে হবে না যে সাউথ ইন্ডিয়ান ছবি, রামজি এক্স্যাক্টলি। দেখে তো মনে গানগুলো হয়। কত ভালো, গানগুলো তো Exactly. সেই সময় সুপার হিট গান। বা চ্যালেঞ্জও কিন্তু মানে ওরকম একটা যে তেলেগু ছবি থেকে ঝাড়া, ওটা কিন্তু মনে হচ্ছে না দেখে। হুম। তো সেইটা তো ব্যাপার, মানে কিন্তু কিছু ছবি এরকম হয়েছে যেগুলো পুরো মানে কপি বোঝা যাচ্ছে। পাওয়া পাওয়া পাওয়ারে পাওয়া তো মানে সিন কেটে মানে অরিজিনালের থেকে সিন কেটে কেটে বসিয়ে দিয়েছে, মানে ওটা না, আমি শুটও কিছু করে। কিছু বাংলা সিনেমা আছে, আমি নাম করবো না কারণ না না সেই সব পাওয়ারে ফ্যানবেস আমি জ্বালা। তোকে বলছি, পাওয়ারে দেখো তুমি কিরকম ফিল্ম মেকিং দেখো, মানে ডিরেক্টরের কিরকম মাথা দেখো। কলকাতায় তুমি দেখো গল্প শুরু হচ্ছে হাওড়াতে, ঠিক আছে, হাওড়াতে হ্যাঁ। দেখাচ্ছে, কাট্টু দেখাচ্ছে একটা গাড়ির চেজ হচ্ছে, পাশে হুম। দেখাচ্ছে সমুদ্র। ভাই সমুদ্র কোথা থেকে এলো? অরিজিনাল গল্পতে ভাইজ্যাক দেখাচ্ছে, ভাইজ্যাকে সমুদ্র আছে ওখানে, মানে আমি যখন আমি ভাবছি যে কি হলো, সমুদ্র কোথা থেকে এলো ভাই। তারপর বুঝলাম ও আচ্ছা একটা ডুব শট, মানে অরিজিনালটা শটটাকে কেটে ওটাকে বসিয়ে দিয়েছে ওখানে জাস্ট।
মানে গাড়িটা যে যাচ্ছে ওর যে হোয়াইট শট গুলো, গাড়িটা যে চেস করছে হোয়াইট শট গুলো অরিজিনাল থেকে আচ্ছা, কেটেই দিয়েছে। তাই জন্য সমুদ্রটাও চলে এসছে। না আরো একটা অসম্ভব সুন্দর কাজ করতে, যেটা ম্যাথামেটিক্যাল পাবে না। তুমি যদি সেকেন্ড বাই সেকেন্ড সিঙ্ক করতে পারবে সিনেমাটা, যদি 1 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ডের মাথায় হিরো ভিলেনকে এইরকম ভাবে আঙুল দেখায়, এখানেও 1 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ডের মাথায় আঙুলই দেখাবে। না না, সেই সিঙ্কিংটা কেন করতো তার একটা টেকনিক্যাল কারণ আছে, বিকজ মোস্ট অফ মানে অনেক জায়গায় ডুপিং করতো আর কি, মানে অরিজিনালটা আচ্ছা। শটটাকে ব্যবহার করতো আর কি। মানে ধরো ও, বোঝে না সে বোঝে না, তো ওই যে মানে বাসের ইজ ইট অ্যাক্সিডেন্ট। লিগাল? মানে হ্যাঁ, রাইটস তো ইট ইজ কিনছে। লিগাল। হ্যাঁ হ্যাঁ, রাইটস আচ্ছা কিনে নিচ্ছে মানে ইট ইজ লিগাল। এবার ওই আচ্ছা। মানে ধরো বোঝে না সে বোঝে না, তো দুটো বাস ধাক্কা খাচ্ছে, হ্যাঁ, ঠিক ওটা আছে। জানি, ওটা জানি। হুম। এবার ধরো এই যে হোয়াইট শটে ধাক্কাটা খাচ্ছে, তো এবার এটাকে হোয়াইট শটটা তুমি অরিজিনালটা থেকে বসাচ্ছ, তো তাহলে ক্লোজ আপ যে শর্টস গুলো আছে সেই ক্লোজ আপ শর্ট গুলো তো তোমাকে সেম জামা কাপড় পরাতে হবে, না হলে যখন হোয়াইটটাকে বসাবে তো হুম, দুটো তো ম্যাচ করবে না তাহলে, দুটো তো ম্যাচ করবে না তাহলে। তো সেই জন্যই আর কি ড্রেস ফ্রেস সবকিছু সেম বসাতো, বুঝতে পারলে তো। আচ্ছা, পাওয়ারের ডাইরেক্টর কে ছিল? রাজীব কুমার বিশ্বাস। ও বাবা, বাবা। তো চলো আমরা ভালো সিনেমাতেই ফিরে যাই। একজনের কথা বললাম, আমরা আমরা অঞ্জন চৌধুরীতে রাজীব কুমার বিশ্বাস মানে ডেভিড ফিঞ্চারের লেভেলের, আমি যাচ্ছি না আমি। তো আমরা অঞ্জন চৌধুরীর কথা বললাম, আমরা সুজিত গুহর কথা বললাম, একজনের কথা না বললে অন্যায় হবে, সেটা হচ্ছে হরনাথ চক্রবর্তী। অর্ণা চক্রবর্তী দারুণ। আর উনি যেহেতু মানে অঞ্জন চৌধুরীর এ থেকেই এসেছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি। এবং অঞ্জন চৌধুরী অ্যাকচুয়ালি হরনাথ চক্রবর্তী ম্যাক্সিমাম সিনেমা স্ক্রিপ্ট লিখে দিত প্রথম দিকে। নবাব, নবাব, হ্যাঁ, তো নবাব, তারপর বুম্বাদার ইয়ে ওই যে আছে। ছবিটা, আরে বুম্বাদার ওই ছবিটা বলো না যেখানে বুম্বাদার সবাইকে মারছে একজন একজন করে। আরে ছবিটার নাম কি? রণক্ষেত্র, রণক্ষেত্র। না না, রণক্ষেত্র না, তারপরে। আহা, প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ। না, প্রতিবাদে তো মারছে না, প্রতিবাদে মারছে না, না না, প্রতিবাদে তো পুলিশ অফিসার। না, প্রতিবাদে তো প্রথমে ওই রাস্তায় মারামারি করতো, তারপরে হ্যাঁ ইয়ে হচ্ছে ওখানে, ইয়ে একজন মানে রঞ্জিত মল্লিক একটু মেন্টর টাইপের প্লে করেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও খুব ভালো আব্বা ছিল, ওটাও জান্নাতি না। মনে হয় অঞ্জন চৌধুরীর লেখা, প্রতিবাদও মনে হয় অঞ্জন চৌধুরীর লেখা। না, প্রতিবাদ আমার নাও মনে হতে পারে, কারণ রঞ্জন চৌধুরী মারা যাচ্ছেন ওই সময়, হতে পারে, আমি ভুলে হতে পারে। না, প্রতিবাদ ওটা হচ্ছে মনে হয় দু লাস্ট হাজার সিনেমা দুই যতটা আমার মনে পড়ছে। আমার আচ্ছা আমার মনে পড়ছে যতদূর মনে হচ্ছে, মানে আমি নট শিওর যে ওইটা মনে হয় ওনারই লেখা, মোস্ট প্রবাবলি। আচ্ছা। তো ওগুলো তো খুবই ভালো সিনেমা। আমরা যখন নবাব ছোটবেলা দেখতাম, হরনাথ নবাবও কিন্তু কাইন্ড চক্রবর্তী, অফ। আমি তোমাকে বলছি হরনাথ চক্রবর্তীর রিমেক ধরো তুমি দেখছো তো, ধরো সূর্য, ঠিক আছে, ওটা রিমেক ছবি, সাথী। অরিজিনাল থেকে বেটার। সাথী, অরিজিনালের থেকে বেটার। তুমি হরনাথ চক্রবর্তী, আর হরনাথ চক্রবর্তী ড্রামাটিক সিন এত ভালো স্টেজ করতে পারেন না, মানে কি বলবো তোমাকে। মানে আমি তোমাকে বলছি এই যে সূর্য যে ছবিটা রিমেক, তাতে ওই সিনটা ছিল না। সূর্যতে রেখেছে বুম্বাদা একজনকে মারতে যাচ্ছে, ঠিক আছে, যাকে মারতে যাচ্ছে অনামিকা সাহা তার ওয়াইফ। অনামিকা সাহা না মানে 1 সেকেন্ডের জন্য মানে বুম্বাদা অনামিকা সাহাকে দেখে দাঁড়িয়ে আছে। অনামিকা সাহা কি করছে, মুখে কিছু বলছে না, মাথায় যে সিঁদুরটা লাগানো ছিল সেটাকে মুছে হুম। দিচ্ছে। বুম্বাদার সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে মারছে। আচ্ছা, স্টেজিংটা এটা এরকম, হ্যাঁ। অরিজিনাল ছিল না? আমি আর অরিজিনালটা তো আচ্ছা, দেখিনি কোন। ফ্রেমিংটা কিরকম দেখো, ফ্রেমিংটা কিরকম দেখো, ফ্রেমটা আছে বুম্বাদা এখানে, ভিলেনটা এখানে, অনামিকা সাহা কিন্তু মাঝখানে এন্টার করছে। মানে অনামিকা সাহা হুম। একটা দেওয়াল পেয়ে দাঁড়িয়ে আছে ওদের মাঝে, বুম্বাদা হুম। ওয়েট করছে ছুরি নিয়ে। অনামিকা সাহা সিঁদুরটা মুছলো, বুম্বাদা দেওয়ালটা ছুরিটা মুছে মারলো, গেল, দেওয়ালটা দেওয়ালটা মুছে গেল। মুছে, যে লাস্ট একটা ছিল হিরো ভিলেনের মাঝে সেটা মুছে গেল। ইটস আ ভেরি মানে মানে ভিজুয়ালিও করছে, প্লাস ড্রামাটিক মোমেন্টটাকেও কিন্তু সেই সময় মানে অ্যাম্প আপ করছে, মানে ক্লাইম্যাক্সে ওরকম একটা হচ্ছে, বুঝতে পারছো তো। এইগুলো কিন্তু হুম। এখনকার মানে পরে যে কমার্শিয়াল ছবি যারা বানিয়েছে তাদের মধ্যে কিন্তু এই সেন্সিবিলিটি নেই, কোনো ওগুলো খুব নুয়ান্স, বেসিক। কোনো সাটেলটি কিচ্ছু নেই। না না, কিছু নেই। কোনো নুয়ান্স নেই, কোনো সাটেলটি নেই, কিচ্ছু নেই। একটা শত্রুর মতো, আমি শত্রু বাদ দিচ্ছি, শত্রু আলাদা লেভেলের সিনেমা। একটা ইয়ে মানে শত্রুতে একটা হরনাথ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ছিল, জানো তো, হরনাথ চক্রবর্তী শত্রুতে অ্যাসিস্ট্যান্ট ছিল, হ্যাঁ, উনি দুটো তো দক্ষিণাতে। হরনাথ চক্রবর্তী শত্রুতে অ্যাসিস্ট করছেন, তারপরে আই থিঙ্ক অঞ্জন চৌধুরী আরো একটা দুটোতে করছেন। তারপরে হরনাথ চক্রবর্তী প্রথম সিনেমা ছিল হচ্ছে মঙ্গলদ্বীপ, যেটাও খুব ভালো মঙ্গল, একটা ছবি, তাপস হ্যাঁ, পাল এবং রঞ্জিত মল্লিককে নিয়ে। খুব তারপরে ইমোশনাল ছবি। খুব ইমোশনাল ছবি, এবং গল্পটা ভালো, পারিবারিক গল্প, ভালো গল্প। তারপরে আসছে হচ্ছে আর্লি 90s, আসছে হচ্ছে নবাব, যেটা ব্লকবাস্টার সিনেমা। ওইটা হচ্ছে কাইন্ড অফ রহনা চক্রবর্তী ব্রেকআউট। তারপরে তো আরো হ্যাঁ, অনেক কিছু, রাজা রানী বাচ্চা আছে, রাজা রানী বাচ্চা যদিও অতটা ভালো ছবি নয়, বাট যাই হোক, পর 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 করছেন। তারপরে শ্বশুর বাড়ি জিন্দাবাদ আসছে রণক্ষেত্র আমাদের। খুব ভালো ছবি। রণক্ষেত্র খুব, রণক। এই যে ভিজিল্যান্টে হিরো, ওটা রণক্ষেত্রের মতো এই অ্যাঙ্গেলটা ছিল, পুরো ভিজিল্যান্টে আচ্ছা, ওটা তো, বুম্বাদা পুরো ব্যাটম্যান। আচ্ছা তুমি আগের দিন একটা কথা বলছো, হ্যাঁ ওটা তো ডেফিনেটলি। ইভেন আমরা এই রণক্ষেত্রের মতো সিনেমা, বা আমি একটু আগে প্রতিকার বলছিলাম, উই ডু নট অ্যাপ্রিসিয়েট দ্য সুপার হিরো এলিমেন্ট। আজকে আজকে আমরা একটা মানে, আজকে একটা গ্রিন ল্যান্টার্ন একটা আংটি পরে নিচ্ছে, আমরা অল বাই করে নিচ্ছি।
উই আর মানে উইলিং টু সাসপেন্ড দ্যাট ডিসবিলিভ। কিন্তু আজ একটা ভিক্টর ব্যানার্জি মায়ের রক্তাক্ত ফেকটি পড়ছে, একই জিনিস, একই ইমোশন কিন্তু ইনভোক করছে, মানে উইল নট অ্যাপ্রিসিয়েট ইট। তো আমাদের বাংলা অডিয়েন্সেরও যাই বলো অনেক দোষ আছে, না না, বলে লাভ ব্যাপারটা নেই। কি বলতো, অডিয়েন্স তো ওই সময়টাকে ল্যাপ আপ করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি ওটার মধ্যে যেটা আর্টিস্ট্রি লুকিয়ে আছে, এটা তো মিডিয়াকে ব্রেকডাউন করে বলতে হবে। তুমি যদি খালি মানে আর্ট ফিল্মকে, যেগুলো অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছে না, কিছুই করছে না, মানে কমার্শিয়ালি তো করছেই না, এবং এই যে প্রাইজ এনে দেওয়া বা ইন্টারন্যাশনাল পোডিয়ামে গিয়ে কিছু একটা করে দেওয়া, সেটাও তো করেনি। সেটা কটা হয়েছে, কটা সিনেমা হয়েছে কথা সত্যজিৎ হয়েছে, রায় পরে। এবার সেইগুলোকেই খালি তুমি হাইলাইট যদি পেপার করে যায় এবং মেইন স্ট্রিম ছবিকে যদি খারাপ বলে চালিয়ে যায়, যাত্রা যাত্রা বলে যায়, তার মধ্যে যে আর্টিস্ট্রি বা নুয়ান্সটা লুকিয়ে আছে সেটা যদি হাইলাইট না করে, তাহলে অডিয়েন্স অ্যাপ্রিসিয়েট করবে। এই যে তুমি বললে থালাপাতি কেউ লোকে মনে রাখে, আক্রোশ মনে রাখে না, বিকজ থালাপাতি ইজ আ ভেরি সেলিব্রেটেড ফিল্ম, এবং সেটা প্রথমে ইনিশিয়ালি মিডিয়া করেছে, তারপরে সেটা জেনারেশন বাই জেনারেশন পাস অন হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা বেঁচে আছে। রিলসে তুমি দেখবে সারাক্ষণ থালাপাতির রিলস ঘুরে বেড়ায়, তো সেইটা তোমার কাছে পৌঁছে দিচ্ছে ব্যাপারটাকে। তো সেইটা তো আমাদের মিডিয়া করেনি না, মিডিয়ার তো এখানে একটা ইম্পর্টেন্ট রোল আছে। সেই সময়কার যে অডিয়েন্স ছিল তারা কিন্তু ল্যাপ আপ করেছে, এবং এখনো তুমি যদি দেখো এই ছবিগুলো যখন টেলিভিশনে দেয় তখন হিউজ হিউজ টিআরপি। টিআরপি। এবং তোমাকে একটা জিনিস বলে দিই, এটার ব্যাপারে হয়তো তুমি জানবে না, এই যে যেসব প্রোডাকশন হাউস যাদের হিউজ ব্যাংক অফ কন্টেন্ট আছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি বেশি লাভ হয় পুরোনো ছবিগুলো বিক্রি করে, রাদার দেন নতুন যে আচ্ছা। ছবিগুলো তারা প্রডিউস করছে। তারা নতুন ছবি কিন্তু টেলিভিশনকে বিক্রি করতে পারে এই কারণেই, বিকজ তাদের কাছে ওই 90s এর বা আর্লি 2000s এর ওই কমার্শিয়াল ছবিগুলো আছে, যেগুলোর ব্যাংক করে তারা বিক্রি করে, কারণ টেলিভিশনে এখনো কিন্তু ওই পুরোনো ছবিই চলে, সেগুলো টিআরপি কিন্তু হাই, তার মানে এখনো ওটার দর্শক আছে, এখনো তো হুম। সাহেব দিলে লোকে দেখে, এখনো তো গুরু দক্ষিণার লোকে দেখে, এখনো তো প্রতিকার লোকে দেখে, তাই না? তো সেটাই তুমি তো ব্যাপার। ইউটিউবে এই সিনেমাগুলো ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তুমি যে ভিউজ দেখো। ভিউজ, এক্স্যাক্টলি ভিউজ, এই ওরা চারজনের যে ক্লিপ তুমি ফেসবুকে দেখো তো আসে, মানে হিউজ মিলিয়ন কে মিলিয়ন ভিউজ, এবং তুমি কমেন্টে দেখো, কমেন্ট দেখো আর কি। লোকে তো কিন্তু এই সিনেমাগুলো, আমি বলবো রিমেক এরাতে অনেকে অনেক কিছু বলবে, এখনো আমি বলবো রিমেক এরার থেকে এই যে এরাটা ছিল অনেক বেটার ছিল। আমরা এবং আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমরা কিন্তু একটা সময় ভালো কমার্শিয়াল সিনেমা বানিয়েছি। এই যে হুম, বাঙালির টলিউডে কমার্শিয়াল সিনেমা ভালো তৈরি হয় না, রিমেকই করতে হবে, এটা পুরো মিথ্যে কথা। আমরা ভালো কমার্শিয়াল সিনেমা বানাতাম, রিমেকের চক্করে ওই জায়গাটা আমরা মেরে দিলাম। না, তবে এখন ধরো বহুরূপী একটা হচ্ছে, রক্তবীজ হচ্ছে বা প্রধান হচ্ছে, এগুলো দিয়ে একটা না কাইন্ড আমি অফ বলবো গত বছর রক্তবীজ থেকে, রক্তবীজ প্রধান কিন্তু দুটোই ভালো সিনেমা। ওই তো বললাম, রক্তবীজ প্রধান, বহুরূপী, এগুলো থেকে এটা ধীরে ধীরে রিভ্যাম্প হচ্ছে আবার। তো একটা কিন্তু ইডিয়াম তৈরি হচ্ছে। তো ওভারঅল দেখা যাক বাংলা সিনেমা কি হয়। বাট হ্যাঁ মানে 80s 90s এর যারা আমাদের বয়সী, আমার অরিচর বয়সী, ছোটবেলায় ইটিভি বাংলাতে দেখতাম প্রসেনজিতের সিনেমা, ইটিভি বাংলা, রঞ্জিত মালিক, শুধু ইটিভি বাংলা ইটিভি না সেই বাংলা সময়। কিন্তু একটা এমন চ্যানেল, যে চ্যানেলটা কিন্তু একটা রেভলিউশন ঘটিয়েছে, কারণ ইটিভি বাংলাতে যে ধরনের ওই টেলিফিল্ম হয়েছে, সেখান থেকে যেসব ডিরেক্টরস বা অ্যাক্টরস উঠে এসেছে, তারা আজকে ইন্ডাস্ট্রির টপ জায়গায় বসে আছে। ইটিভি রাজ বাংলাতে যে চক্রবর্তী নিজে, ধরনের, হ্যাঁ, রাজ তারপর যে চক্রবর্তী ধরনের নিজে। নন ফিকশন শো হয়েছে, সেগুলো প্রতিটা, বা যে ধরনের ছবি দেখানো হয়েছে, মানে সেগুলো সব দিক থেকে আর কি ইটিভি বাংলা বলছে রেভলিউশন আর কি। ইভেন এবং ইটিভি রিয়ালিটি টেলিভিশনের ইটিভির কিন্তু কনসেপ্টও মালিক তো কিন্তু একজন হায়দ্রাবাদের লোক, হ্যাঁ, রামজি রাও, হ্যাঁ, মিস্টার রামজি রাও কিন্তু ইটিভির মানে মালিক ছিলেন। আচ্ছা। আচ্ছা তাহলে উনি দেখো কিন্তু বাংলা সাউথ কন্টেন্ট ইন্ডিয়ান। কিন্তু এই যে ন্যারেটিভটা সার্টেন অর্গানাইজেশন চালায়, যাই হোক হ্যাঁ, সেটা আমি সেটা ঢুকছি না, তো সেটাও না ভুল ওটাই বলছি ন্যারেটিভ। যে আজকে এই যে শিবপ্রসাদ মুখার্জি ইটিভি বাংলাতে চাকরি করতো, এই যে কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত সব উঠে এসেছে, সব ইটিভি বাংলা থেকে উঠে এসেছে, ঠিক আছে। তারপর এই যে ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে যিশু বা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। আবির চ্যাটার্জি, সব ইটিভি হুম। বাংলার বাই প্রোডাক্ট কিন্তু। সেটার মালিককে সাউথ ইন্ডিয়ান একজন, সে কিন্তু এইসব মানে কন্টেন্ট, নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা, নতুন ধরনের ফিল্ম মেকারদেরকে কিন্তু চান্স দিয়েছে। তো আর্ট কিন্তু ওরকম ভাবে আপনি যদি করে দেন যে এখানে এই ছবি চলবে না, ওখানে ওই ছবি এই করবে ওই করবে, এই যে ন্যারেটিভটা চালানো হচ্ছে, পুশ করা হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি ভুল। খুব ড্যামেজিং আর্ট ন্যারেটিভ, কিন্তু খুব ড্যামেজিং ওই ন্যারেটিভ। আর্ট কিন্তু ওই লাইনটা, ওই ডিমার্কেশনটা মানে না। এই জন্য আমি যখন সাউথ ইন্ডিয়ান ছবি রিমেক করি, মানে রিভিউ করি, বলি, সেটা নিয়ে কথা বলি, তখন কিন্তু প্রচুর লোকে বলে সাউথের ছবি নিয়ে কথা বলছে, বাংলা ছবির শত্রু, হ্যান ত্যান। আর্ট কিন্তু ওইভাবে হয় না, আর্ট কিন্তু না ওইভাবে বিচার পায় না, ওইভাবে তুমি জিনিসটাকে বেঁধে রাখতে পারবে না, এটাই বলার ছিল। হ্যাঁ দেখো আমি যদি আজকে একটা ভালো সিনেমা দেখি, সেটা সেটা তো আমি কালচার আমার ডিকটেট করে দেবে না, তাই না? আমার নাম কি, আমার পদবি কি, আমার দেখে ভালো লেগেছে, ভালো লেগেছে। আজকে আমার যদি কোনো সিনেমা টাচ করে, সাপোজ ধরো মুভি লাইক আমিলি টাচ, এটা তো হুম। কালচার ডিমান্ড করবে। তো মানে এই জিনিসগুলো সিরিয়াস, এই ন্যারেটিভ গুলো খুব ডেট্রিমেন্টাল। তো ওভারঅল আমি আলোচনাটা র্যাপ আপ করে দিচ্ছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা।
তো আপনাদের কমার্শিয়াল সিনেমা 80s 90s এর আপনাদের কি কি স্মৃতি আছে জানাবেন। দেবদা এবং জিদ্দার ফ্যান্সরাও আশা করছি কোঅপারেটিভই হবেন। তো এই ছিল আমার ভিডিও। আর আপনারা আর কি কি ভিডিও দেখতে চান জানাবেন, আর কি কি জনরার উপরে, আমাদের তো নিজেদের প্ল্যান আছেই, আপনারা কি কি জনরার উপরে কাজ দেখতে চান জানাবেন। থ্যাংক ইউ।